শেখ হাসিনার পিয়নের বিরুদ্ধে তদন্তে নেমে চোখ কপালে উঠল সিআইডির। জানাবো কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য। এবং সর্বশেষ জানাবো ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বন্ধুকে বিদায় জানালেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনার পিয়নের বিরুদ্ধে তদন্ত নেমে চোখ কপালে উঠল সিআইডির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। জানা গেছে, তদন্তে নেমে চোখ কপালে উঠল সিআইডির। সিআইডি সূত্র জানায়, শেখ হাসিনার বাসভবন সুধা সদনে তার ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর, যার কাছে ছিল সুধা সদনে খাওয়ার পানি পরিবেশন করা। এই কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি, নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর। নোয়াখালীর চটখিল উপজেলার আওয়ামী লীগের সহসভাপতির পদ নিয়ে গড়েছেন কোটি টাকার অবৈধ সম্পদ। প্রতারণার মাধ্যমে তিনি 400 কোটি টাকার মালিক সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের একাধিক মন্ত্রী নেতার বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতির অভিযোগ। মামলাও হয়েছে বেশ কয়েকটি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানি লন্ডারিংয়েরও অভিযোগ উঠেছে। গত জুলাই মাসে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়টি সামনে এনে সেদিন বলেছিলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা, কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। গত দ্বাদশ সংসদ নির্বাচনে জাহাঙ্গীর নোয়াখালী 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি নোয়াখালীর চটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। সিআইডি সূত্র আরও জানায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহার বিপুল সম্পত্তির মালিক। তার রয়েছে 7 কোটি 30 লাখ টাকার সম্পদ, যার মধ্যে ধানমন্ডিতে 2360 বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসায় 73 লাখ টাকার বিনিয়োগ। তার ব্যাংক হিসাব নম্বরে 1 কোটি 17 লাখ টাকার জমা থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া জাহাঙ্গীরের নিজের নামে তার এলাকায় 4 কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান, মিরপুরে 7তলা ভবন ও 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে 1তলা ভবন ও চাটখিলে 4তলা বাড়ি রয়েছে। নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুর এলাকায় তার পরিবারের একটি 8তলা বাড়ি রয়েছে, যার 19টি ফ্ল্যাটের মধ্যে 18টি ভাড়া দেওয়া আছে। কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য? বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলটি টানা 15 বছর ধরে ক্ষমতায় ছিল, বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার আন্দোলনে গত আগস্ট মাস থেকে তছনছ অবস্থায় আছে। দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে। সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সেই আন্দোলনও দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ, তবে শেষ রক্ষা হয়নি। 5ই আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে গমনের মধ্যে দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তবে তার আগে প্রায় 2 সপ্তাহে পুলিশের গুলিতে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 1000 মানুষ, আহত হয়েছেন আরও কয়েক হাজার। শেখ হাসিনার দেশ ত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। গত প্রায় 2 মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও এই সরকারের সমর্থকদের আহ্বান দিন দিন শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, গত প্রায় 2 মাসে শেখ হাসিনা এবং তার অনুগত নেতাকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আইসিটি সেগুলো তদন্ত শুরু করেছে। বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শেখ হাসিনার বিচারের যে দাবি তুলেছে তাকে
তাকে সমর্থন জানিয়েছে জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা জার্মান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটির জ্যেষ্ঠ গবেষক জেসমিন লোর্চ। দেশটির সরকারি সংবাদ মাধ্যম ডায়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে গত 15 বছরের গোটা সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাই আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যেসব অভিযোগ বাংলাদেশের বিগত সরকারের বিরুদ্ধে আসছে অবশ্যই সেগুলোর তদন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা প্রায় শূন্য। তবে তাই বলে বিগত সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত করা যাবে না কিংবা থেমে থাকবে এমনটা হওয়া উচিত হবে না। বিগত জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত পুলিশ এবং বিগত সরকারের নেতাকর্মীদের হাতে যারা নিহত হয়েছেন ইতোমধ্যে সেসব ঘটনার তদন্তে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সম্প্রতি ঢাকায় মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধিরা সফরও করে গিয়েছেন। জাতিসংঘের প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে লোর্চ বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ, কারণ জাতিসংঘের তত্ত্বাবধানে যদি তদন্ত পরিচালিত হয় তাহলে তা নিরপেক্ষ হবে। আমি তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছি আরও একটি কারণে, সেটি হলো ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হলে এসব তদন্তের ফলাফল তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। শেখ হাসিনা ভারতে পালানোর পর গত 1 মাসে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও উচ্চ পর্যায়ের নেতা গ্রেফতার হয়েছেন। অল্প কয়েকজন আওয়ামী লীগ সভানেত্রীর পদাঙ্ক অনুসরণ করে দেশ ছেড়ে পালাতে সফল হয়েছেন, আর বাকিদের সবাই বর্তমানে দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছেন। সাক্ষাৎকার নেওয়ার জন্য ডায়েচে ভেলে বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তাদের কেউই সাক্ষাৎকার দিতে চাননি। সাক্ষাৎকার দিতে না চাওয়ার প্রধান কারণ তারা ভয় পাচ্ছেন যে এখন সাক্ষাৎকার দিলে বর্তমান সরকার তাদের অবস্থা জেনে যাবে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর ডায়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছেলে সজীব অজিত জয়। সেই সাক্ষাৎকারে জয় বলেছিলেন, এটা ঠিক যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেসবের অনেকগুলোই ভুল ছিল, কিন্তু এটাও সত্য যে আন্দোলনকারীরা সরকারকে লাগাতার উস্কানি দিয়ে গেছে। আমাদের দলের অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একটি ব্যাপার হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক সমর্থক প্রচার করে বেড়াচ্ছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা ভুলে গেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখন চুপচাপ থাকলেও আওয়ামী লীগ মরে যায়নি, দুর্বলও হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে রাজনীতি এবং প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কিন্তু এই সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জয়। ডায়েচে ভেলেকে তিনি বলেন, রাজনৈতিক প্রশাসনের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা এখনো হয়নি। আওয়ামী লীগকে বাইরে রেখে যদি দেশের সংস্কার করতে চান তাহলে সেটি অসম্ভব। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান এই প্রসঙ্গে ডায়েচে ভেলেকে বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। রাজনৈতিক প্রশাসনিক সংস্কার কাজে তাদেরকেও যুক্ত করা হলে তা হবে পুরোপুরি হাস্যকর একটি ব্যাপার। তবে এটাও সত্য যে আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। তাই সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ না নিতে দেওয়া হয় তাহলে অনেকের প্রশ্নের জন্ম হবে। সেই সঙ্গে জাহিদুর রহমান আরও বলেন যে শেখ হাসিনা তার জীবনদশায় আওয়ামী লীগকে আবার জাগিয়ে তুলতে পারবেন, এমনটা তিনি এবং বাংলাদেশের অনেকেই বিশ্বাস করেন না। শেখ হাসিনা যদি দেশে ফিরেও আসেন সেক্ষেত্রে তিনি পালিয়ে গিয়েছিলেন, এই দুর্নাম সর্বক্ষণ তাকে তাড়া করে ফিরবে। আমি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন ভারতে নির্বাসিত অবস্থাতেই জীবনবসন ঘটবে তার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।